This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে আজ যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন কোন খবরগুলোর দিকে নজর থাকছে আপনাদের বলবো ইন ডিটেল। পাঁচ কথার দিকে আমাদের নজর থাকবে। প্রথমেই আসি, আব কি বার ২০০ পার। ২১-এর ভোটে স্লোগান তুলেছিল তো বিজেপি, এবার কত টার্গেট? আজ তমলুকের মিছিল থেকে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট যুদ্ধের সেই খবর দেখাবো শুরুতেই। তার আগে দুই শিবিরের দুই নেতার সৌহার্দ্যের একটা ছবিও দেখাই, মন ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বিরোধিতা সুর দূরে সরিয়ে পাশাপাশি যুযুধান শিবিরের দুই নেতা, বিজেপির দিলীপ ঘোষ আর সিপিএম এর সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য মঞ্চে পাশাপাশি বসলেন। তাই নয়, একসঙ্গে ক্রিকেটও খেললেন। দিলীপ যখন ব্যাট করলেন তখন তন্ময় উইকেট কিপার, আবার তন্ময় যখন ব্যাট করলেন উইকেট কিপিং এ তখন দিলীপ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হরিরামপুরের একটি ক্লাবে ক্রিকেট খেলার উদ্বোধন ছিল, আর সেখানেই এই ছবি ইভেন্টেরই। বাংলার ভোটের ময়দানে খেলা হবে একটা জনপ্রিয় স্লোগান। আরে তো খুব সুন্দর হয়েছে। সবাই ব্যারিকেড করে দাঁড়িয়ে যান। সুন্দর ছক্কা, দিলীপ বাবু ছক্কা মেরেছেন। তন্ময় ভট্টাচার্য বল করছেন, সুশান্ত মুক্তা মহাশয়। ক্রিকেট খেলা এইটাই আনন্দের খেলা। এই খেলার মাধ্যমে আমরা স্বর্গীয় রতন মণি স্মৃতি কাপ 2000 বন্দে মাতরম, বাংলার ভোটের ময়দানে খেলা হবে একটা জনপ্রিয় স্লোগান, যে কথা আপনাদেরকে বলছিলাম। দুই নেতা দেখালেন রাজনৈতিক বিরোধিতা থাকলেও একসঙ্গে কিন্তু খেলা যায়। কি বলছেন দুই নেতা, শুনুন। করেছেন তো আমন্ত্রণ করেছেন, আমাকেও ওনাকেও করেছেন। এসে গেছি আমরা দুজন, এখানে দেখা হলো। পুরনো বন্ধু, একসঙ্গে বিধানসভায় ছিলাম। তন্ময়দা পুরনো নেতা, পুরনো গল্পও হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। খেলাধুলা মিলেমিশে এক জায়গায় হওয়া উচিত। ক্রিকেট প্রতিযোগিতার মাঠে একসাথে হওয়া যাবে না কেন? যারা খেলতে আসবে তারা কি সব একমতের সমর্থক হবে? যারা খেলা দেখতে আসবে তারা কি সব এক দলের সমর্থক হবে? দিলীপবাবুও আমার সঙ্গে একসঙ্গে বিধানসভায় ছিলেন। আমার অত্যন্ত বন্ধুস্থানীয় মানুষ, তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। একসঙ্গে আমরা থাকবো একটা উদ্বোধন। এবার সরাসরি ভোটের খেলায় আসি। ভোটের অঙ্কের কথা বলছি। আসলে সময় গড়াচ্ছে, বঙ্গ রাজনীতির মাটি কিন্তু তাচ্ছে। 26-এ 215-র বেশি আসন জেতার টার্গেট দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে। বিজেপির টার্গেট কত? শুভেন্দু অধিকারী কিন্তু আজকে বেঁধে দিলেন টার্গেটটা। পাখির চোখ 180। 13ই মার্চ হলদিয়ায় দাঁড়িয়ে বলেছিলেন যে আজ তমলুকের মিছিল থেকেও শুভেন্দুর টার্গেট অন্তত 180। কি বলছে শাসক দল? 26 আসছে, কি হবে বাংলায়? সরকার বদলাবে নাকি যা আছে তাই থাকবে? আত্মবিশ্বাসী বিরোধী দলনেতার মুখে অন্তত 180 টার্গেট। আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। আদালতের অনুমতিতে বৃহস্পতিবার তমলুকের মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। মিছিল জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, প্ল্যাকার্ড। কেন সনাতন ধর্মের সনাতনীরা বারে বারে আক্রান্ত হবে? আমরা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার জবাব চাই। সেই মিছিল থেকেই পরিবর্তনের অঙ্ক বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস কুড়ি। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস কুড়ি। ঠিক 7 দিন আগে হলদিয়া থেকেও একই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়। এ জেলায় আমরা কত?
46% ভোট পেয়েছি। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। 2021 সালে আপ কি বার 200 পার স্লোগান তুলেছিল বিজেপি। শেষমেশ জয় আসে 77 আসনে। তারপরেও উপনির্বাচনে হার এবং দলবদলের জেরে বিজেপির হাতে এখন মাত্র 65 জন বিধায়ক। এই সংখ্যাকেই প্রায় 3 গুণের কাছাকাছি নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কি বলছে? শাসক নেতারা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা অভিষেকের দেওয়া টার্গেট স্মরণ করিয়ে দিচ্ছেন। সেদিন বিজেপি জমানত জব্দের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। বৃহস্পতিবার লন্ডন যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। 2 বছর পর মানে 2027 সাল অর্থাৎ 26-এর লড়াইয়ে জেতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নন মুখ্যমন্ত্রী। শাসকের আত্মবিশ্বাসে টোল খাওয়াতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল? তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন করতে পারছে 2026-এ, হিন্দু বাঙালির মন ঘুরে গেছে বুঝতে পারছে। তার মানে প্যাক হিন্দু হিন্দু করে পোস্টার দেয়। মমতা ব্যানার্জিকে হিন্দু হিন্দু করতে হয়। এই তৃণমূল কংগ্রেস দলটাই খুঁজে পাওয়া যাবে না। একটু সময় এগোতে দিন, আরো কয়েকটা মাস পেরোতে দিন, তৃণমূলের অবস্থাটা দেখবেন। 2026-এর নির্বাচনটা লড়তে পারবেন কিনা আজকে সেটা চিন্তা করা উচিত তৃণমূল কংগ্রেসের। ভোট যুদ্ধে ভোকারটা হবে কাদের ঘুড়ি? উত্তর পেতে অবশ্য 1 বছরেরও বেশি সময়ের অপেক্ষা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মানে 180 টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ তিনি কিভাবে দেখছেন শুনুন। কমে গেছে, আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকে নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না, সেই জন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে। টার্গেট কমানোর কথা বলছে বিজেপি, এটা অন্তত কুণাল ঘোষ এমনটাই দাবি করছেন। সময় অবশ্য বলবে, এর উত্তর দেবে। আমরা পরের খবরে চলে আসি। কেন্দ্রে আমরা ভাই ভাই, রাজ্যে বলি জবাব চাই। 2006-এর পরিস্থিতি কি ফিরছে 26-এ? দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি। 2 দশকের পুরনো ফর্মুলাতেই কি বাংলায় পা ফেলবে প্রদেশ কংগ্রেসের কথা বলছি? নির্দেশ তো তেমনই দেওয়া হয়েছে, কারণ রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকে শুভঙ্কর সরকাররা কোনো দিশা পেলেন কি? দেখুন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর শব্দের অর্থ মঙ্গলজনক, আর শুভঙ্কর শব্দে দীর্ঘইকার যোগ করলে হয় শুভঙ্করী, যার মানে অঙ্ক। শুভঙ্কর সরকারকে রাজ্য সভাপতি করা হয়েছে কি সেই কারণেই, যাতে অঙ্কটাও ঠিক থাকে, প্রদেশ কংগ্রেসেরও মঙ্গল হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়েছে বাংলায় এখন একলাই চলতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। রাস্তায় নেমে মানুষের স্বার্থে যারা অবহেলিত, যারা নিপীড়িত, যাদের উপরে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস, এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। এইটা হচ্ছে আমাদের নেতৃত্বের মূল কথা। প্রদেশ নেতৃত্বকে রাহুল গান্ধী বলেছেন রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যার সঙ্গে যুক্ত এমন ইস্যু খুঁজে বের করতে। উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের কথা বলেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, জাত বিন্যাস ও সংবিধান নিয়ে প্রচার করেছিল কংগ্রেস, তার ফল উত্তরপ্রদেশে পেয়েছে সমাজবাদী পার্টি। তেমন বাংলাতেও এমন কোনো ইস্যু ধরতে হবে যা কংগ্রেসের ইস্যু। 294 सीटों पर अपने आप को मजबूत करने के लिए, जनता की आवाज़ बनने के लिए, उसके लिए हम एक योजना बना रहे हैं। उसमें पदयात्राएं भी होंगी और जो लोगों के इश्यूज है उसको लेकर सड़कों पर भी उतरने का प्रोग्राम, एक लंबा प्रोग्राम हमारा बनेगा।
ঘটনাচক্রে বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ড কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নির্দেশ হয়েছিল কংগ্রেসেরই করা মামলায়। চিটফান্ডের রমরমা নিয়ে দিল্লিতে চিঠি লিখেছিলেন মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। কিন্তু রাজনীতির ময়দানে চিটফান্ড নিয়ে অনেক সক্রিয় ছিল বামেরা। তারাও অবশ্য চিটফান্ড দুর্নীতি নিয়ে মানুষের মনে দাগ কাটতে পারেননি। অগাস্টের তিলোত্তমা আন্দোলনেও প্রদেশ কংগ্রেস পিছনের সারিতে। এমনকি আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন করায় রাহুল গান্ধী বলেছিলেন তিনি ফোকাস নষ্ট করতে চান না। देखिए भैया, मैं यहाँ इस मामले में आया हूँ। अब मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो, आप डिस्ट्रैक्ट कराना चाहते हो। বুধবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল অবশ্য বলেছেন তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলবেন তিনি। তাহলে কি কংগ্রেস পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নিতে চলেছে? একেবারেই নয়। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা করেছিলেন। রাহুল প্রদেশ নেতৃত্বকে বলেছেন কংগ্রেসের স্বার্থে রাজ্যে ইস্যুভিত্তিক তৃণমূল বিরোধিতা করা যেতে পারে, কিন্তু জাতীয় স্তরে বিশেষ করে সংসদ সমঝোতায় তৃণমূলকে কংগ্রেসের প্রয়োজন। অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। রাহুলের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে বামেদের সঙ্গে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। সেখানে বামেদের কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে ইত্যাদি চাইতে কংগ্রেসের কাছে প্রায়োরিটি হলো যে দলের সংগঠনকে বাড়ানো। রাজ্যে বাড়াতে গেলে মানুষের ইস্যুতে থাকতে হবে। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাব যেমন আমাদেরও আছে, কংগ্রেসেরও আছে। তাহলে বাংলায় কংগ্রেসী রাজনীতি কি 20 বছর পিছিয়ে যেতে চলেছে? 2006-এর বিধানসভা নির্বাচনের পর যে পরিস্থিতি দানা বেঁধেছিল তাই কি 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফিরে আসছে? এবার দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির মাঠে হাওয়া গরম। আদালতে হাজিরা দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক। দিনহাটা মহকুমা আদালতের সামনেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে 2017 সালের পুরনো একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায়। কিন্তু আদালত চত্বরে নামতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। নিখিল রঞ্জনকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের হাত থেকে নিরাপত্তা রক্ষীরা নিখিল রঞ্জন দেকে আদালতে নিয়ে যায়। তাকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই। বিজেপি বিধায়ক গোটা ঘটনায় আঙুল তুলেছেন তৃণমূলের দিকে, যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতারা। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। ধীরে ধীরে ডিম ছোড়া হলো, আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে। বিক্ষোভ হামলার অভিযোগ নিয়ে চাপানুতর চলছে, কিন্তু আদালত চত্বরে বিধায়ককে ঘিরে বিক্ষোভ আদতে রাজনৈতিক জমি দখলের লড়াই বলেই মনে করছেন এলাকার মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের হারের পর থেকেই কোচবিহারে খানিকটা ব্যাকফুটে বিজেপি। বিশেষ করে দিনহাটা ও সিতাইয়ের অনেক এলাকায় সম্প্রতি সাংগঠনিকভাবে নিজেদের মণ্ডল সভাপতিও নির্বাচন করে পারেনি বিজেপি। বৃহস্পতিবার দিনহাটা কোর্ট চত্বরের ঘটনা সেই সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের খবর এবার। নিয়োগ মামলা জামিন পেলেন তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটা জামিন। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়,
একেবারে দেখো, কিছু সময় আগেই বিশেষ সিবিআই আদালত থেকে জামিন মঞ্জুর করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, এবং এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এই দুর্নীতির ক্ষেত্রে অন্যতম একজন কারিগর হিসেবে বারবার চার্জশিটে উল্লেখ করেছিল, কিন্তু এই মামলা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু না করা, সেটাই অন্যতম গ্রাউন্ড হিসেবে দেখেছে আদালত, এবং সেই কারণে তার জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন মঞ্জুর হয়েছে, জেল মুক্তি কি হচ্ছে? দেখো, যেহেতু তার বিরুদ্ধে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে, সেক্ষেত্রে এখনই সম্ভবত তার জেল মুক্তি হচ্ছে না, কিন্তু যে ক্ষেত্রে তাকে শর্ত দেওয়া হয়েছে যে তিনি কোনোভাবেই 4টি জেলার বাইরে যেতে পারবেন না, এবং নির্দিষ্ট সময় অন্তর তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং কত বিশেষ ক্ষেত্রে আদালত এবং তদন্তকারী অফিসারকে জানিয়েই তাকে সমস্ত কর্মকাণ্ড করতে হবে, সেটা তাকে তার শর্ত হিসেবে আরোপ করা হয়েছে। সুজয়, আরেকটু পরিষ্কার করতে চাইবো, তার মানে জেল মুক্তি হচ্ছে এবং একটা জায়গা বেঁধে দেওয়া হয়েছে, তাই তো? একেবারে যে কোনো জামিনের ক্ষেত্রেই বেশ কিছু শর্ত আরোপ করা হয়, একেবারে কড়া শর্ত আরোপ করা হয়, সেক্ষেত্রেও সেই কড়া শর্ত আরোপ করা হচ্ছে, এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, এবং তার জন্য দুজন জামিনদারকে 50,000 টাকা করে আদালতকে জমা দিতে হবে, এই শর্তগুলিও আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে আদালত সূত্রে। মঞ্জিরা, তোমাকে ধন্যবাদ।